হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং মাফিয়া টাইপের লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে দেখানো হবে মাফিয়া বসের অতিরিক্ত ভালোবাসা মেয়েটির জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। অর্থাৎ সে মেয়েটি মাফিয়া বসকে অনেকটা ঘৃণা করে। তো এখন দেখার বিষয় হবে এদের লাভ স্টোরি কেমন হয়। তো চলো আর কথা না বাড়িয়ে এই ইন্টারেস্টিং চাইনিজ ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। কিন্তু তার আগে গাইস, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবে। গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড ম্যানচিংকে দেখতে পাই যে তার সিনিয়রের সাথে বসে একটা রেস্টুরেন্টে কথা বলছিল। আসলে তার সিনিয়র তাকে সুইজারল্যান্ডে যাওয়ার একটা সার্টিফিকেট দেয়, যেখানে তার আর্ট এক্সিবিশন হবে। তখন মানচিং এর হাতে গরম কফি পড়ে যায়। এবার তার সিনিয়র টিস্যু দিয়ে সেটা পরিষ্কার করতে যায়। তখনই আমাদের গল্পের হিরো শ্যান সেখানে উপস্থিত হয়, যাকে দেখে চিন অনেকটা ভয় পেয়ে যায়। এরপর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শ্যান তো অনেকটা রেগে তার দিকে তাকিয়ে আছে। এরপর সে চিনকে বলে, চলো তোমাকে বাসায় নিয়ে যায়। আর তার সিনিয়র এটা দেখে অনেকটা অবাক হয়। তার সিনিয়র জিজ্ঞাসা করে, কে তুমি? এরপর চিন বাসায় গিয়ে শ্যানকে বলে, ও শুধু আমার সিনিয়র, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন শ্যান বলে, আমি জানি তোমার জন্য একটা উপহার আছে। এটা বলে সে বাক্স থেকে 3টা হাতের আঙ্গুল দেখায়। আর সে আঙ্গুলগুলো সে সিনিয়রে ছিল, যেটা দেখে চিন অনেকটা অবাক হয়। আর সে শ্যানের উপর অনেকটা অভিমান করে, আর এর জন্য সে কোনো খাবারই টেস্ট করে না। এতে শ্যান অনেকটা রেগে যায়। এরপর মেডকে দিয়ে বলে, যতক্ষণ না ম্যাডামের খাবারের কোনো মন বসে ততক্ষণ তোমাকে খাবার সার্ভ করতে হবে। এরপরে সিনে চীনের সাথে দেখা করতে তার স্টেপ মম আসে, যেখানে তার কাছে টাকা দাবি করে, কিন্তু চীন এখানে টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তখন তার স্টেপ মম তাকে অনেকটা বুলি করতে থাকে। এবার সেখানে শ্যান উপস্থিত হয়। সে তাকে একটা কার্ড দেখিয়ে তার গার্ডদের দিয়ে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যায়। এটা দেখে চীন অনেকটা ভয় পেয়ে যায়। আর চীনের স্টেপ সিস্টার বারবার চীনের কাছে আর শ্যানের কাছে ক্ষমা চাইতে থাকে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতেছে। 3 লাখ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট, বানানজা, প্রকার, স্লটস, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারেন বিকাশ, নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড আনিকা ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200 ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সাথে। ধন্যবাদ। অন্যদিকে শ্যানের এসব বিহেভিয়ার চীনের একদমই পছন্দ না, যেখানে সে মুড অফ করেছিল আর শ্যান তার রাগ ভাঙাতে চায়। কিন্তু চীন কোনো খাবারই টেস্ট করছিল না। তখন শ্যান বলে, তুমি আমার পেশন, শুধুমাত্র আমি তোমাকে হার্ম করতে পারবো, কারো অধিকারও নেই। তখন চীন বলে, তুমি কি মনে করো আমি কোনো টয়? তুমি যখন ইচ্ছে তখন গেম খেলবে? এটা শুনে শ্যান আরও রেগে যায় আর তার অনেকটা ক্লোজ হয়ে বলে, কালকে তোমার জন্মদিন আর সেখানে আমি তোমার সিস্টারকে ইনভাইট করেছি, সো তোমাকে রেডি হয়ে সেখানে আসতে হবে। এটা বলে শ্যান সেখান থেকে চলে যায় আর চীন অনেকটা রেগেছিল। এরপরে সিনে সেই পার্টিতে দাঁড়িয়ে একজন রিলেটিভ চীনকে কথা শোনায়। তখন শ্যান একটা নাইফ নিয়ে ওই রিলেটিভকে ভয় দেখিয়ে দেয়। এতে সে মহিলাটি অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সে চীনকে একটা বার্থডে গিফট দেয়, তার জন্য একটা অনেক এক্সপেন্সিভ নেকলেস দেখায়। তুমি জানো তোমার সাথে আমার মমের অনেকটা মিল আছে। সে অনেকবার পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার ড্যাড বারবার তাকে নিয়ে আসতো। কিন্তু একদিন হঠাৎ আমার মম সুসাইড করেছে। তখন চীন বলে, তাহলে তুমি আমাকেও মেরে ফেলো। তখন শ্যান বলে, তুমি কি মনে করেছো আমি এটা করতে পারবো না? তখন সে বলে, হ্যাঁ করে ফেলো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে শ্যানের মম সুসাইড করেছিল। আসলে তার ড্যাড তার মমকে অনেকটা টর্চার করত। আর এসব কিছু থেকে বেরিয়ে আসার জন্য একদিন শ্যানের মম সবার সামনে পিস্তল দিয়ে সুসাইড করে নেয়। এরপর শ্যান বলে, আমি জানি তুমি আমার মমের মতো বোকা না, আর আমিও আমার ড্যাডের মতো। এরপর সে তাকে নিজের ড্রেস ঠিক করে বেরিয়ে আসতে বলে।
তখনই ওয়াশরুমে চীনের স্টেপ সিস্টারের সাথে তার দেখা হয়। সে প্রথমে তাদের হ্যাপি কাপল হওয়ার অভিনয় করে, কিন্তু তার সিস্টার বুঝতে পেরে যায় যে তাদের মাঝে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এরপর সে তার সিস্টারকে এখান থেকে চলে যাওয়ার প্রলোভন দেখায়, আর চীনও এতে রাজি হয়ে যায়। এরপরের সিনে সেন তার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য ওয়েট করছিল। তখন সেনের কাছে চীনের স্টেপ সিস্টার এসে বলে সিস্টার সুসাইড করতে যাচ্ছে, তাও সেই পাহাড়ের উপর থেকে। এটা শুনে সেন এক মুহূর্ত দেরি না করে চীনের কাছে দৌড়ে চলে যায়। সে চীনের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে আমি কখনো তোমার উপর হাত তুলব না, কিন্তু চীন বলে এতে অনেক লেট হয়ে গিয়েছে। সেন বলে প্লিজ তুমি আমার মমের মতো আমাকে ছেড়ে যেও না, কিন্তু চীন তার কোনো কথা না শুনে সেখান থেকে লাফ দেয়। তখন সেন অনেকটা অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, আর সে পানির মধ্যে চীনকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে চীন পানির মধ্যে থেকে আশেপাশের জঙ্গলে লুকিয়ে পড়ে, আর তখন সেনও তাকে ফলো করতে থাকে। এদিকে সে দৌড়ে দৌড়ে রাস্তার উপরে উঠে যায়। তখন আমাদের আরেক মেল লিড সেই গাড়ির ভিতরে ছিল, যার কাছে চীন সাহায্য চায়। আর অন্যদিকে সেন চীনকে খুঁজতে খুঁজতে রাস্তার মধ্যে চলে আসে, কিন্তু সে সেখানে কাউকে খুঁজে পায় না। অন্যদিকে আমরা চীনকে দেখতে পাই যে একটা রুমের মধ্যে ছিল, যে এখানে অনেকগুলো প্লাস্টিক সার্জারির ছবি ছিল। আর সে জানতে পারে যে লোকটি তাকে সাহায্য করেছে সে একজন প্লাস্টিক সার্জন। তখন সে ডক্টর ওয়েনের কাছে সাহায্য চায়। সে বলে সে নিজের চেহারা চেঞ্জ করে ফেলবে। এটি শুনে ডক্টর ওয়েন অনেকটা শকড হয়। তখন ডক্টর ওয়েন বলে শুধুমাত্র ক্রিমিনালরাই এরকম রিকোয়েস্ট করে। তখন চীন তার পুরো শরীর দেখায়, আর সেখানের ক্ষতগুলো দেখিয়ে বলে আমি আমার এক্স হাজব্যান্ড থেকে বাঁচতে চাই, প্লিজ আপনি আমাকে সাহায্য করেন। তখন ডক্টর ওয়েনও রাজি হয়ে যায়। এদিকে চীন ডক্টর ওয়েনের কেবিনে বিলের উপর একটা ম্যাগাজিন দেখতে পায়, যেখানে একটা মেয়ের কভার পিকচার ছিল, আর সে কভার পিকচারের মতো নিজের ফেস করতে দাবি করে। এর পরের সিনে চীনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সেনকে দেখানো হয় যে চীনকে খোঁজার জন্য তার লোকদেরকে তন্ন তন্ন করে খুঁজতে বলে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে চীনের সার্জারি হয়ে যায়, আর ডক্টর ওয়েন আজকেই তার ব্যান্ডেজ খুলবে। এর পরের সিনে চীনের ফেস দেখানো হয়। চীন তো তার নিজের ফেস দেখে অনেকটা খুশি হয়ে যায়, আর সে বারবার ডক্টর ওয়েনকে ধন্যবাদ জানায়। এর পরের সিনে চীন ডক্টর ওয়েনের সাথে তার বাসায় শিফট হয়, যেখানে সে বলে সে অ্যাব্রোডে চলে যাবে। তখনই টেবিলের উপর থাকা সে একটা ছবি দেখতে পায়, যেখানে চীনের মতো দেখতে একটা মেয়ে ডক্টর ওয়েনের সাথে। আবার চীন ডক্টর ওয়েনকে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে। তখন ডক্টর ওয়েন বলে ও আমার এক্স ওয়াইফ, যে অনেক বছর আগে মারা গিয়েছে। এটা শুনে চীন অনেকটা স্যাড ফিল করে আর তাকে সরি বলে। তখন সে বলে আমি চাই তুমি আমার এক্স ওয়াইফ হয়ে এখানে থাকার অ্যাক্টিং করো, তাহলে তোমার এক্স হাজব্যান্ড কখনো তোমার সন্ধান পাবে না। তখন চীনও বলে ঠিক আছে। আর ডক্টর ওয়েন বলে আমি খুব শীঘ্রই তোমার আইডেন্টিটি রিভিল করব। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, যার সাথে চীনের সিস্টার ছিল, যে তার সামনে কিছু খাবার নিয়ে আসে আর তাকে খাবারগুলো খাওয়ার কথা বলে। তখনই তার লোক এসে মিস্টার লির সানের ওয়েডিং সিরামনিতে যাওয়ার কথা বলে। তখন সে মেয়েটি বলে ব্রাদার ইন ল কিভাবে সে সিরামনিতে যাবে, আমার সিস্টারের তো ডেথ অ্যানিভার্সারি আসতে চলেছে। এটি শুনে সেন অনেকটা রেগে তার কানের কাছে গিয়ে বলে তুমি কি বলেছ তোমার সিস্টারের ডেথ হয়েছে? তুমি যদি এই কথা নেক্সট টাইম বলো তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। অন্যদিকে আমরা চীন এবং ডক্টর ওয়েনকে দেখতে পাই, যারা একটা অকেশনে যায়। সেখানে একটা মেয়ে ডক্টর ওয়েনের সাথে অনেকটা ফ্লার্ট করতে থাকে, আর সে মেয়েটি ডক্টর ওয়েনের কাজিন, যে ডক্টর ওয়েনকে পছন্দ করে, আর সে চীনকে একদমই পছন্দ করছিল না। এদিকে চীন তার সাথে কথা বলে যখন পিছন দিকে ফিরে, তখন সেখানে সে শ্যানকে দেখতে পায়। শ্যানকে দেখার সাথে সাথে চীন অনেকটা ভয় পেয়ে যায়, আর সে সামনেই তাকাচ্ছিল না। আর এখানে শ্যান আর ডক্টর ওয়েন কথা বলছিল, আর তাদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি ডক্টর ওয়েনের আঙ্কেল হচ্ছে শ্যান। তখন ডক্টর ওয়েন শ্যানের সাথে চীনের পরিচয় করে দেওয়ার জন্য তাকে সামনে ফিরায়, কিন্তু চীন অনেকটা ভয় পেয়ে যায়। তার ভয়ে হাত পা কাঁপতে থাকে, এমনকি সে ওয়াশরুমের নাম করে সেই সিচুয়েশন অ্যাভয়েড করে চলে যায়।
এরপর ওয়াশরুমে এসে অনেকটা ভয়ে ভয়ে বলতে থাকে এটা হতে পারে না, হয়তো সেন আমাকে চিনবে না। তখনই ডক্টর ওয়েনের কাজিন চলে আসে, যে এসে চিনকে বুলি করতে থাকে। সে বলে তুমি ডক্টর ওয়েনকে ডিসার্ভ করো না। তখন চিনও সে মেয়েকে উচিত জবাব দেয়। এতে সে মেয়েটি রেগে চিনকে একটা থাপ্পড় দিতে যায়। তখন সেন এসে তার হাত ধরে নেয় আর এখানে সে চিনকে সাপোর্ট করে। এরপর সে অনেকটা রেগে তার ঘড়ি খুলে তার হাতের শার্ট উপরে তুলতে থাকে, যেটা দেখে চিন অনেকটা ভয় পেয়ে যায় আর তার আগের সব কথাগুলো মনে পড়ে যায় যখন সেন তাকে অনেকটা টর্চার করতো। সে তো এটা দেখে অনেকটা ভয়ে সেখানে হামাগুড়ি দিতে থাকে। তার আচরণে সেন অনেকটা সন্দেহ করে আর তাকে উপরে তুলে তার মুখ চেপে ধরে জিজ্ঞাসা করে কে তুমি, কেন আমাকে দেখে ভয় পাচ্ছ। তখন দূর থেকে ডক্টর ওয়েন এটা দেখতে পায়। এরপর সে দৌড়ে চিনকে প্রোটেক্ট করতে যায় আর তার আঙ্কেলের উপর রেগে গিয়ে বলে যদি চিনের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর সে চিনকে গাড়িতে তুলে। চিন অনেকটা ভয় ছিল, সে এতটা ট্রমারাইজ ছিল যে তার ডক্টর ওয়ানের কোনো কথাই কানে যাচ্ছে না। এরপর সে জিজ্ঞাসা করে সেই লোকটিকে। তখন চিন ভয়ে ভয়ে বলে ও আমার এক্স হাজবেন্ড। এটি শুনে ডক্টর ওয়েন অনেকটা শকড হয়। এরপর সে চিনের কাছে ক্ষমা চায় আর বলে সে এখনই তার আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু চিন তাকে এটা করতে নিষেধ করে দেয়, তা না হলে তার প্লাস্টিক সার্জারির কথা সেন জানতে পেরে যাবে। ঠিক আছে, আমি তাকে জিজ্ঞাসাই করব না, আর সে তোমাকে আর কখনোই হার্ট করতে পারবে না। এদিকে শ্যান যখন রুমে যায় তখন সে চিনের মতো দেখতে একটা মেয়েকে দেখতে পায় আর সে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু সেটা চীনের স্টেপ সিস্টার ছিল, যার উপরে শ্যান অনেকটা রেগে যায়। সে বলে তুমি মানসিং এর ড্রেস কেন পরেছ? আমার সব ড্রেস নষ্ট হয়ে গিয়েছে তাই আমি পরিষ্কার করতে দিয়েছি। তখন শ্যান ওয়ার্নিং দেয় নেক্সট টাইম যাতে সে মানসিং এর কোনো ড্রেসই না পরে। এর পরের সিনে শ্যানের কাছে হসপিটাল থেকে কল আসে। সে হসপিটালে তার ফাদার ইন লকে দেখতে যায়, যে কিনা অনেকটা অসুস্থ আর সে খাবার খাচ্ছিল না। তখন শ্যান মানচিং এর কথা বলে তাকে খাবার খাওয়াই দেয়। সে বলে আমি খুব শীঘ্রই আপনার মেয়েকে নিয়ে আসছি। এরপর শ্যান সেখান থেকে চলে যাচ্ছিল। অন্যদিকে মানচিংও হসপিটালে তার ড্যাডকে দেখতে আসে আর সামান্যর জন্য তার সাথে শ্যানের দেখা হয় না। তখন সে তার ড্যাডকে বলে সে আসলে মানচিং, যার চেহারা প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ হয়ে গিয়েছে। তখন তার ড্যাড ইমোশনাল হয়ে কান্না করে। একটু পর সে বুঝতে পারে যে এখানে শ্যানের মোবাইল ফোন রয়ে গিয়েছে আর শ্যানও মোবাইল ফোনের জন্য ব্যাক করে। আর অন্যদিকে মানচিংও হসপিটাল থেকে চলে যাচ্ছিল। হঠাৎ করে তার সাথে শ্যানের দেখা হয়ে যেত, কিন্তু সে বুঝতে পারে না। এরপর সে একটা টলের সাথে ধাক্কা খায়। এর পরের সিনে শ্যান মোবাইল ফোন নিতে যায়, যেখানে তার ফাদার ইন লর বিহেভিয়ার দেখে বুঝতে পারে এখানে হয়তো তাকে কেউ দেখতে এসেছে। তখন সে বারবার নাম জিজ্ঞাসা করে, কিন্তু মানচিংয়ের ড্যাড কিছুই বলে না। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখানে সে স্পষ্ট মানচিংকে দেখতে পায়। আর মানচিংয়ের চেহারা যেহেতু চেঞ্জ হয়েছে তাই সে বুঝতে পারে না, কিন্তু সে মানচিংকে খুঁজতে অনেকটা মরিয়া হয়ে ওঠে। এরপর হসপিটাল থেকে চলে যায়। অন্যদিকে ডক্টর ওয়েন কিছুটা টেন্স ছিল আর তখন মানচিং তাকে দেখতে যায়। মানচিং দেখার চেষ্টা করে ডক্টর ওয়েনের কি ফিভার হয়েছে কিনা। তখন ডক্টর ওয়েনের চোখ খুলে যায়। এরপর সে মানচিংকে নিজের ক্লোজ করতে যায়। হঠাৎ তাদের দরজার ডোরবেল বাজে আর সে দরজা খুলে দেখতে পায় সেখানে তো শ্যান এসেছে, যাকে দেখে মানচিং উপরে উঠে লুকিয়ে যায়। ডক্টর ওয়েন শ্যানকে দেখে জিজ্ঞাসা করে আপনি আমার ওয়াইফের পিছনে কেন পড়ে আছেন? তখন শ্যান বলে আমি আমার সময় নষ্ট করতে আসিনি। অন্যদিকে মানচিং ওয়াশরুমের ভিতরে লুকিয়ে যায় আর শ্যান তাকে চারদিকে খুঁজে বেড়ায়। এরপর সে রেগে গিয়ে বলে আমি জানি তুমি এখানে আছো। এরপর সে রেগে উপরে উঠে যায়। অন্যদিকে ডক্টর ওয়েন শ্যানকে বলে আপনি যদি এমনটা করেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার সেকেন্ড আঙ্কেল। তখন শ্যানও বলে আমি আমার ওয়াইফকে খুঁজতে এসেছি, আমিও ভুলে যাব তুমি আমার ভাগিনা। আর মানচিং তখন গোসল করার অভিনয় করে। তখনই দরজা খুললে সে অনেকটা চিৎকার করে ওঠে আর ডক্টর ওয়েন শ্যানকে একটা ঘুষি দেয়। এরপর তাকে বলে আপনি আমার ওয়াইফের দিকে এমনটা নজর কেন দিচ্ছেন? ডক্টর ওয়েন বলে আপনার ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছে, আপনি কেন এটা অ্যাকসেপ্ট করছেন না? তখন শ্যান বলে আচ্ছা, ও যদি আমার ওয়াইফ না হয় তাহলে ও হসপিটালে কেন গিয়েছে?
এটা বলে সে ডক্টর ওয়েনকে আঘাত করতে যায়। তখন মানচিং নিচে নেমে আসে আর সেনকে বলে, আঙ্কেল আমি আপনাকে এক্সপ্লেন করছি, আসলে সেখানে আমি আমার রিলেটিভকে দেখতে গিয়েছি। তখন সেন বলে, তার মানে তুমি আমার শ্বশুর মশাইকে দেখতে গিয়েছো তাই না? তখন মানচিং বলে, না আসলে সে ভুল রুমে ঢুকে গিয়েছিল, তার পাশের রুম নাম্বার 3-ই তার রিলেটিভ আছে। এটা শুনে সেন অনেকটা অবাক হয়। এরপর বলে ঠিক আছে। এরপর সে অনেকটা রেগে সেখান থেকে চলে যায় আর মানচিং অনেকটা ভয়ে ছিল। অন্যদিকে সেন তার লোকদেরকে রুম নাম্বার 3-এ যে লোকটা ভর্তি আছে সেই লোকের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে। এর পরের সিনে মানচিং লাগেজ গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ডক্টর ওয়েন বলে, তুমি কি সত্যি এখান থেকে চলে যাবে? তাহলে তো সেনের অনেকটা ডাউট ফিল হবে। তখন মানচিং বলে, আসলে আমি একটা নতুন জব পেয়েছি। তখন ডক্টর সেন তাকে একটা কার্ড দেয় আর সেই কার্ডে লিমিটলেস টাকা ছিল। তখন মানচিং তাকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি আমার অনেক হেল্প করেছ। তখন সে বলে, আমরা তো ফ্রেন্ড, তোমার তো হেল্প করতেই পারি। এর পরের সিনে মানচিং তার অফিসে যায়, যেখানে তার সিনিয়র নতুন প্রজেক্ট সম্পর্কে বলে, যেখানে তাদের প্রজেক্ট তাদের সিইও হ্যান্ডেল করবে। আর সেই খুশিতে মানচিং অনেকটা হ্যাপি হয়ে যায়। এর পরের সিনে মানচিংয়ের জন্য ডক্টর ওয়েন অনেকগুলো খাবার নিয়ে আসে, যেটা দেখে সেখানে থাকা একটা মেয়ে অনেকটা জেলাস ফিল করে আর জিজ্ঞাসা করে, কে তুমি? তখন ডক্টর ওয়েন বলে, আমি মানচিংয়ের হাজব্যান্ড। এটা শুনে মানচিংও অনেকটা অবাক হয়ে যায়। আসলে মানচিংয়ের জন্য ডক্টর ওয়েনের আস্তে আস্তে ফিলিংস ডেভেলপ হচ্ছে। তখন ডক্টর ওয়েন বলে, নতুন কাপড় চোপড় আর নতুন সব কিছু তোমার জন্য লাগবেই আনবে। এটা শুনে মানচিং খুশি হয়ে যায়। এর পরের সিনে সে তার প্রজেক্ট সাইন করতে তার সিনিয়রের কাছে যায়, যেখানে তার সিনিয়র তাকে গুড নিউজ শোনায়। সে বলে, তোমার ডিজাইন করা ওই প্রজেক্টগুলো সিওর পছন্দ হয়েছে। এটা শুনে মানচিং অনেকটা হ্যাপি হয়ে সিওর সাথে দেখা করতে যায়। আর সেখানে গিয়ে সে অনেকটা অবাক হয়ে যায়, কেননা সে সিও ছিল সেন, যাকে দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়। এখানে সেন বলে, তুমি আমার ওয়াইফকে চিনো? তখন মানচিং বলে, আমি চিনি না। সেন বলে, তুমি না চিনলে তার ডিজাইন করা এই আর্টগুলো তোমার কাছে কিভাবে এসেছে? তখন মানচিং বলে, আসলে আমি তাকে দেখিনি, কিন্তু তার কাছ থেকে আমি ইন্সপিরেশন নিয়েছি। এরপর সেখান থেকে সেনের উপর রাগ করে সে চলে যায় আর সে তার সিনিয়র বসের কাছে গিয়ে বলে সে রিজাইন করবে। তখন তার সিনিয়র বস অনেকটা শকড হয়ে যায়। সে বলে, তুমি এই প্রজেক্ট করবে না, কিন্তু রিজাইন কেন করছো? তখন সেখানে ডক্টর ওয়েনের কাজিন আসে। সে বলে, তোমার রিজাইন করার প্রয়োজন নেই, তুমি পারলে আমার প্রজেক্টে শিফট হয়ে যাও, আর সেখানে মানচিং রাজি হয়ে যায়। এরপর সে মানচিংকে বলে, তুমি আমার জন্য হট কফি নিয়ে আসো। এরপর সে কফি ভালো না হওয়ার নাম করে তার মুখে মেরে দেয়, এমনকি সে তার শু টিস্যু দিয়ে পরিষ্কার করিয়ে নিতে বলে। অন্যদিকে মানচিং এসব কিছু না পেরে সহ্য করছে, যেখানে সে বলে, আমি গরিব বিধে আমার সাথে এমন করছো? তখন সে বলে, হ্যাঁ, কারণ তুমি ডক্টর ওয়েনকে ডিসার্ভ করো না। তখনই সেন অনেকটা সোয়েগ দিয়ে সোফাতে বসে। এরপর সে বলে, তুমি এখানে আসো। যাকে দেখে ডক্টর ওয়েনের কাজিন অবাক হয়। সে বলে, কে তুমি? সেন বলে, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি অনেকটা পাওয়ারফুল। এরপর সে মানচিংকে কফি আনতে বলে আর সে ডক্টর ওয়েনের কাজিনকে তার সুপরিষ্কার করতে বলে। এরপর মানচিং কফি নিয়ে আসলে সেই কফিটা ডক্টর ওয়ানের কাজিনকে মেরে দেয়। এরপর সে ওই মেয়েটিকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি মানচিংকে রেসপেক্ট করবে, তা না হলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। অন্যদিকে মানচিং চলে যাওয়ার সময় সেন বলে, আমি কি তোমাকে যেতে বলেছি? সত্যি করে বলো, তুমি কি আমার ওয়াইফকে চিনো নাকি? তখন মানচিং আবারও বলে, আমি তোমার ওয়াইফকে চিনি না। তখন সে বলে, কিন্তু আমি তোমাকে আরেকবার চান্স দিতে চাই। তো তুমি যদি ওই প্রজেক্টগুলো সাইন করতে চাও তাহলে আজকে আমার বলা রেস্টুরেন্টে দেখা করতে আসবে। এর পরের সিনে মানচিং ওই প্রজেক্টগুলো সাইন করতে যায়, যেখানে সেন তার জন্য মানচিংয়ের যে খাবারগুলো খেলে অ্যালার্জি হয় সেই খাবারগুলো অর্ডার করতে চায়। এগুলো শুনে মানচিং অনেকটা ভয় পেয়ে যায়। তখন সেন ইভিল স্মেল দিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এসব খাবার পছন্দ করো? আসলে আমার ওয়াইফের এসব খাবারে অ্যালার্জি আছে। তখন এক মুহূর্তের জন্য মানচিং ভয় পেয়ে যায়, কিন্তু আবার হেসে বলে তার তো সি ফুড অনেক পছন্দ। এরপর সে হেসে ওই সি ফুডগুলো খায়, কিন্তু এরপর দৌড়ে ওয়াশরুমে চলে যায়, কারণ তার অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে আর সে পুরো শরীর চুলকাতে থাকে। অন্যদিকে সেন মানচিংয়ের জন্য ওয়েট করছিল আর সে ডিসাইড করে মানচিংকে ওয়াশরুমে দেখতে যাবে। তখনই মানচিং
একটা ওড়না গলায় পেঁচিয়ে বেরিয়ে আসে। তখন সেন জিজ্ঞাসা করে ওড়না এটা কোত্থেকে আসলো। মানসিং বলে এটা ব্যাগেই ছিল, আমি এখনই খেয়াল করেছি, আর যেহেতু ঠান্ডা লাগছে তাই আমি এটা পরে নিয়েছি। এটা বলে সে উঠে যাচ্ছিল। তখন সেন তাকে ফোর্সফুলি কুলে তুলে নেয়। এরপর দেখার চেষ্টা করে তার কি সত্যি সত্যি অ্যালার্জি হয়েছে কিনা। তখন সেখানে ডক্টর ওয়েন পৌঁছে যায়। তখন মানচিন অনেকটা ভয় পেয়ে যায় আর সেনকে ধাক্কা দিয়ে উঠে যায়। সেন জিজ্ঞাসা করে কে তুমি। তখন ডক্টর ওয়েন মানচিংকে প্রোটেক্ট করতে সেখানে হাজির হয়ে যায়। আর ডক্টর ওয়েন হেসে বলে আরে আঙ্কেল, এটা কাপেলদের একটা সিক্রেট। তখন সেন বুঝে না। তখন সে বলে আসলে আমি জানতাম না আমার ওয়াইফ এই রেস্টুরেন্টে আছে। আর তখন আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে না পেরে আমি মানচিংয়ের নিকে একটা কিস করি, যার ফলে সেখানে মার্ক হয়ে যায়। তখন সেন কিছুই বোঝে না। আবার ডক্টর ওয়েন সেনকে বিশ্বাস করানোর জন্য মানচিংয়ের অনেকটা ক্লোজ হয়ে যায় আর সেম ওয়েতে তাকে আবারও কিস করতে যায়, যেটা থেকে সেন অনেকটা জেলাসি ফিল করে। এসব দেখে সেন অনেকটা জেলাসি ফিল করে। এরপর তাদেরকে এসব করতে নিষেধ করে দেয়। তখন সেখান থেকে ডক্টর ওয়েন আর মানচিং চলে যায়। অন্যদিকে মানচিং আর ডক্টর ওয়েন কথা বলছিল। তখন ডক্টর ওয়েন বলে তোমার কি এঙ্গেজমেন্ট রিং আছে, সেটা আমাকে দাও। এরপরের সিনে আমরা দেখতে পাই যে শ্যানকে তার লোক গিয়ে বলে আমরা ম্যাডামের লাশ খুঁজে পেয়েছি। এরপর তারা সমুদ্রের সেখানে একটা লাশ খুঁজে পায়, যেখানে একটা লাশের কাছে এঙ্গেজমেন্ট রিং ছিল, যেটা দেখে তারা বুঝতে পারে হয়তো এটা মানচিং। আর শ্যানও এটা বিশ্বাস করে নেয় এটা মানচিং, তাই সে ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। সেখানে মানচিংয়ের রেস্টিভ সিস্টারও ছিল, সে অনেকটা ভেঙে পড়ে। অন্যদিকে আমরা ডক্টর ওয়েনকে দেখতে পাই যে মনে মনে বলে তুমি চিন্তা করিও না মানচিং, আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে সে মানচিং থেকে ওই এঙ্গেজমেন্ট রিং নিয়েছে। সে বলে এভাবে আমরা পালাতে পারবো না, কিন্তু শ্যানকে যদি বিশ্বাস করানো যায় তুমি মারা গিয়েছো, তখন সে বলে ঠিক আছে। সে তাকে এঙ্গেজমেন্ট রিং দিয়ে দেয়। এরপর মানচিং সেখান থেকে উঠে চলে যাওয়ার সময় ডক্টর ওয়েন তাকে অনেকটা ক্লোজ করে নেয়। এরপর অনেকটা রোমান্টিক হয়ে যায়। আসলে ডক্টর ওয়েনও মানচিনকে অনেকটা পছন্দ করে আর তারা একটা রোমান্টিক কিস শেয়ার করে। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই যে মানচিংয়ের গ্রেভিয়ার্ডের কাছে অনেকটা কান্না করতে থাকে। সে বলে তুমি কি ফিরে আসবে, তুমি ফিরে আসলে আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না, প্লিজ তুমি ফিরে আসো, তুমি কেন আমার মমের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছ। তখন মানচিংয়ের স্টেপ সিস্টার এসে তাকে রিকোয়েস্ট করে এখান থেকে চলে যাওয়ার জন্য। এমনকি সে বলে আমার সিস্টার আমাকে একটা চিঠি দিয়েছে। এরপর সে শ্যানকে একটা চিঠি দেয়। সে বলে আমার সিস্টারের লাস্ট উইশ ছিল তুমি আমার কেয়ার করবে। এটা শুনে সে বলে ঠিক আছে, আমি তোমার কেয়ার করব, কিন্তু আজকে যে ঘটনা তুমি আমার সাথে ঘটাতে চেয়েছিলে এটা পুনরাবৃত্তি ঘটলে আমি কিন্তু তোমাকে তোমার সিস্টারের কাছে পাঠিয়ে দিব। এরপর সে সেখান থেকে চলে যায়, কারণ আজকে তার নতুন প্রজেক্ট সাইন করতে হবে, যেখানে আমরা মানচিংকে দেখতে পাই যে ডক্টর ওয়েনের সাথে ছিল আর তারা একজন অন্যজনকে পছন্দ করে, যেটা কনফিউজ করে দিয়েছিল। এখানে ডক্টর ওয়েন বলে তুমি যাও, আমি তোমার জন্য আবার ওয়েট করব। অন্যদিকে সেখানে শ্যানকে দেখে মানচিং ভয় পেয়ে যায়, সে ভয়ে কাঁপতে থাকে। তখন ডক্টর ওয়েন তাকে ধরে নেয় আর বলে তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এরপর সে ডক্টর ওয়েনকে বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে ডক্টর ওয়েনের কাজিন এসে তাকে বার্থডের জন্য ইনভাইট করে, যেখানে ডক্টর ওয়েন রাজি হচ্ছিল না, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করে, যার ফলে ডক্টর ওয়েন রাজি হয়ে যায়। এরপরের সিনে মানচিং আর ডক্টর ওয়েন মিলে তার কাজিনের বার্থডেতে যায়, যেখানে সে ডক্টর ওয়েনকে দেখে খুশি হলেও মানচিংকে দেখে খুশি হয় না। এরপর তার কাজিন তার জন্য একটা গান গায় আর ডক্টর ওয়েনকে জিজ্ঞাসা করে এই গানটি কেমন হয়েছে। ডক্টর ওয়েনও বলে ভালো হয়েছে। এরপর তার কাজিন মানচিংকেও বলে তুমিও একটা গান গাও। প্রথমে মানচিং রাজি হয় না, পরে বলে সেও গান গাইতে পারে। এরপর তার ফেভারিট একটা গান সবার সামনে গাইতে থাকে, যার সুর সবার অনেকটা পছন্দ হয় আর মানচিংও অনেকটা হ্যাপি হয়ে সে গানটি গাইছিল। তখনই একই অ্যাপার্টমেন্টে শ্যান ছিল, যে এই গানের সুর বুঝতে পারে আর সে চিনতে পারে এটা তো মানচিংয়েরই গলা। তার পুরনো সব ফ্ল্যাশব্যাক মনে পড়ে আর সে স্টেজে উঠে
ওই মেয়েকে জিজ্ঞাসা করে কে তুমি, তখন সে মাস্ক খুলে দেখতে পায় এটা তো মানচিং। এরপর জিজ্ঞাসা করে তুমি এই গানের সুর কিভাবে পারো, এটা তো আমার ওয়াইফ গাইতো। এরপর তাকে অনেকটা শক্ত করে ধরতে থাকে। এদিকে মানচিং তো ভয়ে অনেকটা বেহুশ হয়ে যাচ্ছিল। তখন ডক্টর ওয়েন গিয়ে তাকে প্রোটেক্ট করতে যায়। ডক্টর ওয়েন বলে তোমার ওয়াইফ অনেক আগে মারা গিয়েছে। শ্যান বলে হ্যাঁ আমার ওয়াইফ মারা গিয়েছে, কিন্তু আমি তার রিপ্লেসমেন্ট পেয়ে গিয়েছি। এটা বলে সে মানচিংকে নিয়ে টানাটানি করে। তখন ডক্টর ওয়েন তাকে ধাক্কা দেয়। অন্যদিকে শ্যান আবার একটা বোতল দিয়ে ডক্টর ওয়েনের মাথায় আঘাত করে আর তাকে রেখে সেখান থেকে মানচিংকে টেনে হিস্ট্রে নিয়ে চলে যায়। এরপর মানচিংকে বাসায় এনে তাকে বলে তুমি আমার রিয়েল মানচিংয়ের এই পোশাকগুলো পরবে, তোমাকে পরতে হবে। তখন সে বলে আমি পরবো না, আর সে শ্যানকে পাগল বলতে থাকে। শ্যানের তখন অনেকটা রাগ ওঠে আর তাকে একটা থাপ্পড় দেয়। এরপর তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে সে প্রমিস করেছিল সে কোনো মেয়ের গায়ে হাত তুলবে না। এরপর সে কিছু মেয়েদের দিয়ে তার জন্য কিছু ড্রেসের ব্যবস্থা করায়। এরপর তাকে একটা কার্ড দেয় আর মানচিংকে দেখানো হয় যে ও শ্যানের সাথে অনেকটা লাভিডাবি হচ্ছে। শ্যানও তখন তার অনেকটা ক্লোজ হয়ে যায়। সে বলে তুমি যদি আমার সব কথা মানো এবং সব কথা শোনো তাহলে আমি তোমার জন্য সব করতে পারি। এরপর তাকে বেডের উপরে নিয়ে যায় আর তার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। তখন মানচিং বলে তার বিয়ের আগে একটা ইচ্ছা আছে, সে একটা মাউন্টিং দেখতে যাবে। সেখানে শ্যান রাজি হয়ে যায়। এরপরে সিনা তাদের কিছু উইডিং ড্রেস ট্রাই করানোর কথা বলে, যেখানে মানচিং উইডিং ড্রেস ট্রাই করে বের হয়। সেখানে তার সিস্টার চলে আসে আর সে আসার সাথে সাথে মানচিংকে গলা টিপে ধরে আর বলে তুমি শ্যানের কাছ থেকে দূরে থাকো। তখন মানচিং তার স্টেপ সিস্টারকে বলে আমি মানচিং, আমি তোমাকে অনেকটা মিস করেছি। এরপর তাকে জড়িয়ে ধরে। এরপর মানচিং বলে সে অন্য কাউকে পছন্দ করে। তখন তার সিস্টার বলে তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাও। এরপর মানচিং তার সিস্টারের ড্রেস চেঞ্জ করে ডক্টর ওয়ানের সাথে দেখা করতে যায়। ডক্টর ওয়ানকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ডক্টর ওয়ানের এই অবস্থা দেখে মানচিং অনেকটা কান্না করতে থাকে। এরপর ডক্টর ওয়েনকে বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আর তখন সেখানে শ্যান চলে আসে, যাকে দেখে মানচিং অনেকটা ভয় পেয়ে যায়। আর শ্যানের লোকেরা ডক্টর রুয়েনকে পিছন থেকে ধরে নেয়। মানচিং বলে তুমি এখানে কি করছো? তখন শ্যান বলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি অন্য কাউকে ভালোবাসো, এর জন্য তুমি আমার কাছ থেকে পালিয়ে যেতে চাও। তখন ডক্টর রুয়েন বলে আঙ্কেল এখানে মানচিংয়ের কোনো দোষ নেই, আমি তার প্লাস্টিক সার্জারি করেছি। তখন শ্যান মানচিংকে জড়িয়ে ধরে। সে বলে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, তুমি আমার কাছে ফিরে আসো। তখন মানচিং বলে আমি কখনো তোমার কাছে ফিরে যাব না। তখন শ্যান বলে শুধুমাত্র ওর জন্য তুমি এসব করেছো তাই না, তুমি তোমার চেহারা পরিবর্তন করেছো। এটা শুনে তো মানচিং অনেকটা অবাক হয়ে যায়। তখন তার সিস্টার আসে। সে বলে সিস্টার তোমাকে শ্যান অনেক ভালোবাসে, কেন তুমি তার কাছ থেকে পালিয়ে যেতে চাও? এটা শুনে মানচিং অবাক হয়ে যায়। আসলে সে ওই সত্য কথা শুধুমাত্র তার সিস্টারকেই বলেছে, আর সে কিনা শ্যানকে সেই কথাটি বলে দিয়েছে। তখন মানচিং বলে তুমি এই কথাটি শ্যানকে বলেছ? তখন শ্যান মানচিংয়ের স্টেপ সিস্টারকে এখান থেকে নিয়ে যেতে বলে আর তার জিহ্বা কেটে দিতে বলে। এরপর ডক্টর ওয়েনের সামনে সে মানচিংয়ের সাথে মিসবিহেভ করে, এমনকি মানচিংকে এখান থেকে জোরপূর্বক নিয়ে চলে যায়। অন্যদিকে তাকে বাসায় এনে বলে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। মানচিং বলে তুমি আমাকে কখনো ভালোবাসো না, আমি তোমাকে ভালোবাসি না আর আমি তোমার কাছ থেকে পালিয়ে যেতে চাই। তখন শ্যান বলে কেন? মানচিং বলে কারণ তোমার চাইতে 1000 গুণ ভালো ডক্টর ওয়েন, সে আমাকে সিম্পলি ওয়েতে ভালোবাসে কি সেটা শিখিয়েছে। এগুলো শুনে শ্যান অনেকটা রেগে যায়। তখন মানচিং বলে আমি জানতাম তুমি কখনো শুধরাবে না। তখন শ্যান বলে তুমি কেন আমাকে দ্বিতীয় চান্স দিচ্ছ না? এটা বলে সে মানচিংকে মারতে থাকে। এরপরে সিন আমরা দেখতে পাই মানচিং এর পুরো শরীরে আঘাত। সেখানে আমরা একটা হিডেন ক্যামেরা দেখতে পাই, তার মানে মানচিং এসব কিছু রেকর্ড করেছে। এর পরের দিন সকালে শ্যান মানচিংকে কোট পরিয়ে দেয়। সে বলে আমি জানি তুমি এখনো আমার উপর রাগ করে আছো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। এরপর সে তাকে অনেক দামি একটা ঘড়ি দেয় আর মানচিংও কোনো কিছুই বলে না।
অন্যদিকে ডক্টর ওয়েন মানসিংকে দেখতে আসে। তখন সেন বলে, ও আমার ওয়াইফ, তোমার আন্টি হয়। তখন ডক্টর ওয়েন বলে, তুমি মানসিংকে ডিজার্ভ করো না। এবার সেন বলে, চলো একটা গেম খেলি। এরপর তারা বন্দুক দিয়ে গেম খেলতে যায়। যার মাথায় গুলি লাগবে সে মারা যাবে, ট্রুথ এবং ডিয়ারের মতো। প্রথমে ডক্টর ওয়েন করে, এরপর সেন। তাদের এসব পাগলামো দেখে মানসিং অনেকটা কান্না করতে থাকে আর তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে। এক পর্যায়ে সেনের এসে পাগলামো দেখে ডক্টর ওয়েনকে মানসিং এখান থেকে চলে যেতে বলে। তখন ডক্টর ওয়েনও মানসিং এর কথাতে এখান থেকে চলে যায়। আর মানসিং কান্না করছিল, তখন সেন মানসিংকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি কান্না করিও না। অন্যদিকে ডক্টর ওয়েনের হাতে একটা হিডেন ক্যামেরা চলে আসে। এরপর সেটা ল্যাপটপে লাগিয়ে দেখে যে সেন কিভাবে মানসিংকে মারছিল। এসব দিকে সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সে মানসিংকে বলে, তুমি এইসব ফুটেজ নিয়ে কেন আগে পুলিশকে ইনফর্ম করনি? তখন মানসিং বলে, আমি অনেকবার করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশরা আমার কোনো রিপোর্টই নিত না, কারণ সেন ফ্যামিলি অনেকটা পাওয়ারফুল ছিল। এর পরের সিনে ওই ভিডিও ফুটেজ নিয়ে অনেক সাংবাদিকরা সেনকে প্রশ্ন করে, কিন্তু সেন এসব প্রশ্নের অ্যাভয়েড করছিল। সামনে দিয়ে পুলিশ অফিসাররা তাকে গ্রেফতার করতে চলে আসে। এরপর মানসিং আর ডক্টর ওয়েন সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর তারা হ্যাপিলি থাকতে শুরু করে দেয়। যেখানে ডক্টর ওয়েন এবং মানসিং অনেকটা রোমান্টিক হচ্ছিল, সেখানে সেন উপস্থিত হয়, যাকে দেখে মানসিং অনেকটা ভয় পেয়ে যায়। তার হাত পা আবারও কাঁপতে থাকে। তখন সেন বলে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি একটিবার বলো, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? মানসিং বলে, না। তখন সে বলে, তাহলে এই নাও ডিভোর্স পেপার, কালকে আমরা রেজিস্টার্ড অফিসে যাব আর প্রপার ওয়েতে ডিভোর্স নিয়ে নিব। এটা বলে সেন চলে গেলে মানসিং অনেকটা ভয় পেয়ে যায় আর ডক্টর ওয়েন তাকে কনসোল করে। অন্যদিকে মানসিং এর স্টেপ সিস্টার মানসিংকে মারার জন্য একটা লোককে হায়ার করে, কারণ তার জিহ্বা সেন কেটে দিয়েছে। এদিকে ডিভোর্স নেওয়ার আগে মানসিং এর অনেকটা মন ছটফট করছিল। ডক্টর ওয়েন বলে, তুমি টেনশন করিও না, আমি তোমাকে ট্র্যাকার লাগিয়ে দিচ্ছি, তুমি যেখানে যাবে সেখানেই আমি চলে যাব। এর পরের সিনে সেন এবং মানসিং যখন যাচ্ছিল, তখন মানসিংকে সেন জিজ্ঞাসা করে, তুমি অনেকটা হ্যাপি তাই না? তখন সে বলে, আমি জানি না। এরপর সে গাড়ি ঘুরিয়ে ওই প্লেসে নিয়ে যায় আর হাই স্পিড দেখে মানসিং অনেকটা ভয় পেতে থাকে। সে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? সেন বলে, আমরা সেই প্লেসে যাচ্ছি যেখানে আমি তোমাকে ফার্স্ট টাইম প্রপোজ করেছি। এরপর তাকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সে বলে, তোমার মনে আছে এই সেই প্লেস যেখানে আমি তোমাকে ফার্স্ট প্রপোজ করেছিলাম? তুমি সেটা অ্যাকসেপ্ট করেছিলে এবং এই সেই প্লেস যেখান থেকে তুমি নিচে পড়ে সুসাইড করার চেষ্টা করেছিলে। তোমার কি কোনো কিছু মনে নেই? মানসিং বলে, এসব কিছু তুমি নিজের হাতেই ডিস্ট্রয় করেছ। চলো আমরা একসাথে বাঁচতে না পারলেও একসাথে মারা যাব, আর সমুদ্রের গভীরে সবাই আমাদের ভালোবাসার কথা স্মরণ করবে। এগুলো বলে তার মাথায় গান ধরে। তখন ডক্টর ওয়েন তাকে ট্র্যাক করে সেই প্লেসে পৌঁছে যায় আর সেনকে এসব পাগলামো না করতে বারবার রিকোয়েস্ট করে, কিন্তু সেন কোনো কথাই শুনছিল না। এদিকে সেন দেখতে পায় একটা লোক মানসিং এর দিকে গান ধরেছে। তখন সে ওই লোকটিকে গুলি করে দেয়, কিন্তু ওই লোকটিও মানসিংকে গুলি করতে গিয়ে সেন গুলি খেয়ে নেয় আর তার বুকে গুলি লেগে যায়। তখন সে ইমোশনাল হয়ে কান্না করে, মানসিংও কান্না করে। সে বলে, যদি আমি ওরকম ফ্যামিলিতে জন্মগ্রহণ না করতাম তাহলে তোমার এবং আমার সম্পর্ক অনেক সুন্দর হতো, তাই না? আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আর আমাদের কিছু সুইট মেমোরি দেখানো হয় যেখানে মানসিং এর সাথে সেন অনেকটা হ্যাপিলি আছে। আর এসব সুইট মেমোরি কল্পনা করে সেন এখানে মারা যায়। মানসিং অনেকটা কান্না করতে থাকে, কারণ হাজার হোক সে এক সময় সেনকে ভালোবাসতো। এর কিছুদিন পর আমরা ডক্টর ওয়েন এবং মানসিংকে দেখতে পাই, যেখানে সে তাকে কোট পরিয়ে দেয় আর মানসিং বলে সে সুইজারল্যান্ডে তার আর্ট এক্সিবিশনে যাবে। তখন ডক্টর ওয়েন বলে, যতদিন না মানসিং আসছে ততদিন ডক্টর ওয়েন তার জন্য ওয়েট করবে। আর এখানে এই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়।